6 বছর আগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে আজ রবিবার রায় দিয়েছেন হাইকোর্ট। এদের মধ্যে 4 জন দণ্ডপ্রাপ্ত আসামি এখনো পলাতক এবং বাকি সবাই কারাগারে রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা সবাই তৎকালীন বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আবরারের পরিবার বলছে, ছাত্ররা যেন এখন থেকে আর খারাপ রাজনীতিতে জড়ানোর সুযোগ না পায়। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসদুজ্জামান মনে করেন, এই রায় ছাত্র রাজনীতির জন্য এক কঠোর বার্তা। গত বছরের গণঅভ্যুত্থান শুরুর পর থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার ধারাবাহিকতায় অভ্যুত্থান পরবর্তী সময় থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের দাবির মুখে দেশের অন্তত 19টি সরকারি বিশ্ববিদ্যালয় সহ মোট 33 উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সবশেষ গত 10 মার্চ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরিপ বলছে 84% শিক্ষার্থী রাজনীতির বিরুদ্ধে। শিক্ষার্থীদের এই রাজনীতি বিমুখতার কারণ কি? ছাত্র রাজনীতি বন্ধ হলে জাতীয় রাজনীতি করবে কারা? ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস তাহলে কি হারিয়ে যাচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান এবং আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, ছাত্র রাজনীতির আসলে যে গৌরবোজ্জ্বল অতীতের কথা আমরা বলছিলাম, একটা সময় দেখেছি বাংলাদেশের সব বড় যে কোনো প্রাপ্তি, যে কোনো অর্জন আসলে ছাত্রদের হাত ধরেই এসছে। কিন্তু আবার যখন ঠিক আমাদের সামনে আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের মতন ঘটনা সামনে থাকে, তখন আসলে আমরা ঠিক ছাত্র রাজনীতি নিয়ে কি বার্তা পাই? ধন্যবাদ আপনাকে। আমি এখানে বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আজকে এই যে আবরার ফাহাদ তো এই সময়ের একটা অন্যতম আলোচিত হত্যাকাণ্ড এবং আমরা যে কোনো হত্যাকাণ্ডের বিচার যথাসময়ে নিশ্চিত হওয়াটা খুবই জরুরি। তার রায়টা আমরা শুনলাম, মানে উচ্চতর আদালতের, তো সেটা এবং তার পরিবার এবং অন্যদের অভিব্যক্তি শুনলাম। কিন্তু যে আলোচনাটা আপনি তুললেন, এই আলোচনাটা একটু অন্যতম গুরুত্বপূর্ণ। আমি আলোচনাটাকে যদি একটু উল্টাভাবে বলি এইভাবে যে আজকে তাহলে বিশ্ববিদ্যালয়গুলো এবং অন্য জায়গায় অনেক সময় এটা তো সত্য, আমরা যে যতই যুক্তি দিই না কেন, অনেক সাধারণ ছাত্রছাত্রী তারা ছাত্র রাজনীতির নামে যা চলছে এটা চায় না। আমি আবার রিপিট করি, ছাত্র রাজনীতির নামে যা চলছে তারা চায় না, এটা ঠিক। তাহলে এই যে ছাত্র রাজনীতির নামে যেটা চলছে, এটাই কি প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতি হওয়ার কথা ছিল? অতীতে আপনি যে গৌরবোজ্জ্বল কথা বলেন তার ধারাবাহিকতা এইটা? আমার পরিষ্কার উত্তর না। সেই না বলতে যে একটা কথা বলি, এই যে ছাত্র রাজনীতি শব্দটা আনছি, অন্ততপক্ষে আমি দীর্ঘ সময় ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং রাজনীতির হাতে খড়ি সব মিলা এখন যদি দেশের জন্য কিছু অবদান রাখা বা কিছু করতেও পারি, ওইটাই তো আমার প্রধান স্কুলিং, ওইটা ছাড়া তো প্রশ্ন অবান্তর ছিল। আমরা কিন্তু কখনো ছাত্র রাজনীতি বলতাম না। এখানে সালাম ভাই অন্যরা আছেন, উনি বলতে পারবেন। আমরা ছাত্র আন্দোলন বলতাম। তা সেই ছাত্র আন্দোলনটা যখন বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার খুঁটিতে রূপান্তরিত হলো, আমার বিবেচনায় সংকটটা সেই জায়গা থেকে একটা শুরু হলো। দ্বিতীয় আর একটা ব্যাপার হলো, এই যে ছাত্র আন্দোলন বলি বা রাজনীতির সে ক্ষমতা বলি, ক্ষমতার বাইরে একটা গোষ্ঠী দেখা গেল তার অর্থবৃত্ত কামাইয়ের হাতিয়ার হিসেবে এই জায়গাটায় নিয়ে গেল। তার মানে যে গৌরবোজ্জ্বল ইতিহাস, তার যে ধারাবাহিকতা, সেইটা খর্ব হলো বলেই আজকে যে বললাম ইনোসেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে যারা চায় না, সেই জায়গাটা আসছে। কিন্তু মূল কথাটা কি, আসলে যদি একেবারেই শিক্ষা জীবন থেকে খালি আপনি বই বা ওই জায়গাটায় রেখেই ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী বা তুলে আনার কথা বলেন, তাহলে সেইটা কিন্তু হওয়ার বাস্তবতা এখনো পর্যন্ত আমাদের দেশে দেখা যাচ্ছে না। আমি যদি অন্য বাদ দিয়ে জাস্ট একটা ছোট করেও বলি, দেখেন যারা রাজনীতি বিমুখ এই ছাত্রছাত্রীদের, তারাই কিন্তু বিরাট অংশ এবারের এই গণঅভ্যুত্থানে অনন্য ভূমিকা পালন করলো। তো সেটাই তো ছাত্র আন্দোলনের পার্ট। একজন ছাত্র হিসাবে সে কিন্তু তার দায়িত্বশীল আচরণ করলো, কিন্তু দলীয় আবরণের জায়গা না। এবং দলীয় আবরণের বাইরে থেকে ছাত্ররা নানাভাবে কিন্তু অনেক আগে থেকে সম্পৃক্ত হচ্ছিল। আমি সময়ের বিবেচনায় খালি বলছি না, শ্রোতা এবং অন্যরা একটু খালি রিকল করে দেখেন যে বিভিন্ন সময় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যেসব আন্দোলন গড়ে উঠেছে, সেটা কিন্তু অন্য একটা কমন প্ল্যাটফর্মের নামে।
দলীয় প্ল্যাটফর্মে যত মানুষ গেছে কমন প্ল্যাটফর্মে আরও মানুষ গেছে। তার মানে আমরা যারা ছাত্র আন্দোলনে ছিলাম বা আমাদেরও সেই সব সংগঠন যে জায়গাগুলো আছে, আমি বলবো আমাদের সবাইকে একটু রিভিজিট করতে হবে, যাতে করে যে ছাত্রছাত্রীরা যেসব কারণে বিরক্ত, এই জায়গা যেন আমরা অবশ্যই মেরামত করতে পারি। আর যে রাজনৈতিক দলগুলো সরাসরি তাদের তত্ত্বাবধান করে, সেই জায়গায় কিন্তু বিবেচনা করতে হবে। না হলে আলটিমেটলি এই যে ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতি বা এই সংগঠনগুলোর বিরুদ্ধে যদি সাধারণ ছাত্রছাত্রীদের একটা সাধারণ মত গড়ে ওঠে, আলটিমেটলি কিন্তু জাতীয় রাজনীতি থেকেও সেটা আঘাত করে। তাতে সুযোগটা পায় কে? বিরাজনীতিকরণের শক্তি। সুযোগটা পায় কে? এই যে আপনি ধরেন এই যে যারা রাজনীতি বিমুখের কথা যারা বলছেন, আলটিমেটলি দেখবেন তাতে কিন্তু ব্যক্তিকেন্দ্রিকতা, হ্যাঁ, নিজের আরো সামনে চলে যাওয়া, বড় কিছু যৌথতা থাকে না, খুব বেশি ভাবার জায়গাটা ওটা থাকে। তাহলে তার থেকে আমার জায়গায় আমির জায়গায় আমরা যদি না আনতে পারি, তাহলে তো মানুষের সাথে ভবিষ্যতে তাকে কাজ করাতে পারবেন না। সেই ধারায় নিয়ে আসার জন্য আমাদের সবাইকে প্রচেষ্টা নিতে হবে। নিশ্চয়ই আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন, ক্ষমতায় যাবার খুঁটি। এটিও তাজ রহমান, ছাত্র রাজনীতি তো আসলে হবার কথা ছিল ছাত্রদের ভালোর জন্য, বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান তথা দেশের ভালোর জন্য। এই যে ক্ষমতায় যাবার খুঁটি হিসেবে ছাত্র রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে, এবং দীর্ঘদিন আসলে আমরা দেখেছি একজন যিনি ছাত্র রাজনীতি করছেন, এই ধরনের ছাত্র রাজনীতিকের যে যারা সদস্য, তাদের শয়ে শয়ে কোটি কোটি টাকা হয়েছে। সেই সব কিছু আসলে এই যে এত এত টাকা আমরা পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার সুযোগ পাচ্ছি, পাওয়ার প্র্যাকটিস করছি, সেই সব কিছুই কি আসলে মূল কারণ কি না? আবরার হত্যার মতন একটি ঘটনা আমাদের দেখতে হয়েছে, ছাত্র রাজনীতিকে কলুষিত হতে হয়েছে, এবং এই যে আজকে এই রায়, সেটি ছাত্র রাজনীতির জন্য একটি কঠোর বার্তা। অ্যাটর্নি জেনারেলও সেই কথা বলেছেন। প্রথমত দুইটা কথা, ধন্যবাদ আপনাকে এবং আমার দুই আলোচক সালাম ভাই এবং প্রিন্স ভাই, দর্শক শ্রোতা সবাইকে সালাম। বাংলাদেশের ছাত্র রাজনীতিটা হয় ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। বাংলাদেশের ছাত্রদের রাজনীতিটাকে আমাদের দলীয় লেজুর ভিত্তিতে যখন পরিণত হয়, তখন এই ক্রাইমটা কিন্তু ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে। এই রাজনীতিটা যদি ইউনিভার্সিটি বেসিস হতো, ইনজাস্টিসের বিরুদ্ধে হতো। আপনি জানেন আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নরা ফিলিস্তিনির ব্যাপারে ইনজাস্টিস হওয়ার কারণে কি করেছে, এটা তো সারা দুনিয়া দেখেছে। আমাদের ছাত্রদের হওয়া উচিত ছিল দেশের বিরুদ্ধে কিছু ইনজাস্টিস হয়, দেশে কিছু অন্যায় হয়, ইউনিভার্সিটি যদি সমতা না থাকে, দেশের সমতা না থাকে, সেটা তাদের বয়স হবে উইদাউট এনি পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছাড়া, কারো লেজুর ভিত্তি না, কোনো ব্যক্তি বিশেষ দলের না, তাদেরই আলাদা ইউনিয়ন থাকবে। সেই ইউনিয়ন থেকে এটা ন্যাশনাল মার্চে নিতে পারে, যেটা আমাদের দেশের ছাত্রদের কিন্তু গৌরবোজ্জ্বল ইতিহাস, অনেক আন্দোলনের, এই 24-এর আন্দোলন তাদের আছে। কিন্তু যখন প্রিন্স ভাই বলেছে সেই ছাত্রগুলোকে যখন দলীয় ভিত্তিকে নেওয়া হয়, দলীয়তে নিয়ে পরিণত করা হয়, তখন কিন্তু রাজনীতি তার ছাত্র রাজনীতি থাকে না, জাতীয় রাজনীতির একটা লেজিটিমেট সংগঠন হয়ে যায়। সেখানে আপনি বললেন টাকা, দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, রাহাজানি, যা জানা আছে। এই যে আবরার ফাহাদ হত্যাটা একটা মর্মান্তিক ছিল। আপনাদের টকশোগুলোতে এসে আমরা অনেক বামপন্থী যে এবং বিএনপি আমরা কয়েকজন মিলে অনেক প্রতিবাদ করেছি। এটা তখন কি হয়েছিল, একটা হলিকানের মতো অবস্থা হয়েছিল, যে যত বেশি পিটাইতে পারবে, আওয়ামী লীগের ভিন্ন মতের ছাত্রদেরকে পিটাইয়ে মেরে ফেলবে, তার তো প্রমোশন হবে, শেষতর মাইলেজ পাবে। এটার বিরুদ্ধে ছিলাম আমরা এখনও এটার বিরুদ্ধে, ছাত্র রাজনীতির বিরুদ্ধে না, বা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। ছাত্র রাজনীতিটা কোনো দলের পক্ষে হয় ইউনিভার্সিটিতে আমার মনে হয় টোটালি বন্ধ করে দেওয়া উচিত। ছাত্র রাজনীতি থাকবে ইউনিভার্সিটির ইন্টারেস্টে, ন্যাশনাল ইন্টারেস্টে থাকবে, ইনজাস্টিস দুনিয়াতে হোক, যেখানে হোক, ছাত্রদের বয়স থাকবে, তাদের সচেতন হইতে হবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি আপনার ব্রিটেন মতো দেখে আমি 30 বছর ছিলাম, ওইখানে কিন্তু স্টুডেন্ট পলিটিক্স করে জাতীয় রাজনীতিতে যাওয়ার এই ধরনের কোনো লেগেসি নাই তাদের। তারা স্টুডেন্ট ইউনিয়ন করে, ওটা কিন্তু কোনো দলের করে না, ওরা তাদের ইউনিয়ন থেকে করে এসে বাইর হয়, লেখাপড়া শেষ করে তারা রাজনীতিতে জড়িত হয়। আপনি এখানে গিয়ে লেখাপড়া করলেন না, অর্ধেক করলেন, পাশ করলেন কি করলেন না, পুরা জ্ঞান অর্জন করলেন কি করলেন না, সেই আপনি জাতীয় রাজনীতির একটা স্থান দখল করে বসে নেবেন। আপনি ওটাকে আপনার ব্যবসা হিসেবে ধরে নিলে হবে না। ক্যারিয়ার বিল্ড করেন, নিজেকে প্রতিষ্ঠিত করেন, আপনার যে কোনো একটা ক্যারিয়ারের লাইনে যান। আপনি যদি ইকোনমিক্স হইতে চান, ইকোনমিক্স হন। আজকের কানাডার প্রাইম মিনিস্টার যিনি হয়েছেন, উনি কিন্তু কানাডিয়ান সিটিজেন, কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন 7 বছর, 2013 থেকে 20 পর্যন্ত। ওয়ান অফ দি বেস্ট ইকোনমিস্ট, বিকাম এ প্রাইম মিনিস্টার অফ কানাডা। ছাত্র ইউনিয়নে ছাত্র রাজনীতি করতে হয় না, আপনাকে ব্যক্তি হিসাবে একটা ভালো মানুষ তৈরি করে ফেলেন, যারা দেশকে উপহার দিতে পারবেন, জাতিকে উপহার দিতে পারবেন। সেই রাজনীতিটা যদি আমাদের ছাত্রদের মধ্যে যায়, তাহলে এই দেশ উপকৃত হবে। আর লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি যদি এখানে কন্টিনিউশন থাকে, এরা এই জন্য ছাত্ররা বা স্টুডেন্ট ইউনিয়নে যারা আছে, এরা যাইতে চায় না এখানে, যে অপছন্দ করে, মনে করে এই রাজনীতিটা তাদের দেশের জন্য খারাপ। দেশের ভালোর জন্য রাজনীতি ছাত্ররা করুক,
আমরা তাদের সহযোগিতা করা উচিত এবং ইউনিভার্সিটিগুলো তাদের সহযোগিতা করা উচিত, বাট নট দি পলিটিক্যাল পার্টির একটা লেজুর ভিত্তিক রাজনীতি। এগুলোতে দেশের কোনো উন্নতি, কোনো কিছু ভালো বয়ে আনবে না, লেগেসিটা আরো খারাপ। সুযোগও আসলে নেই। আব্দুল সালাম, আমি যদি ভুল না করে থাকি, আপনি সম্ভবত একেবারে স্কুল জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত আছেন। আপনারা যারা আসলে স্কুল জীবন থেকে রাজনীতি করেছেন, আপনারা কি কোনো সময় আসলে মন্ত্রী কিংবা দেশের প্রধানমন্ত্রী হওয়ার সেই লোভ থেকে রাজনীতি করেছেন কিনা, সেটা আসলে আজকে আমার খুব জানতে ইচ্ছা করছে। সেই সাথে একটু জানতে চাই, এই যে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্র রাজনীতি করতে হবে, এই বিষয়টি তো আসলে কোনো না কোনো রাজনৈতিক দলই তাদের মাথায় ঢুকিয়েছে। এই দায় কি আসলে রাজনৈতিক দলগুলো নিয়েছে? আপনাকে ধন্যবাদ, আমার দুই সহ-আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই। আমি আজকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনার উপস্থাপনায় কিন্তু আপনি মূল বিষয়গুলো নিয়ে আসছেন। আসলে যেটা আমি বলতে চাই যে এখানে দোষটা কার? সব দোষ রাজনীতিবিদদের, সব দোষ রাজনৈতিক দলের। তা আমাদের এখানে কি রাষ্ট্রের অন্যান্য যে উইংগুলো আছে তারা কি ভালো আছে? আমার দেশের বুদ্ধিজীবী বলি, আজকে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলি, একটা শিক্ষক বলি, একটা বিচারক বলি, একটা সাংবাদিক বলি, একটা ব্যবসায়ী বলি, একটা আমলা বলি, আজকে কোনো একটা সেক্টর কি দুর্নীতির বাইরে আছে? ভালো আছে? কাজেই এখানে এটাকে হলো, এটা কমপ্লিটলি বলবো যে আজকের দীর্ঘদিন ধরেই যে আপনি যেটা বললেন, হ্যাঁ আমরা স্কুল থেকে একেবারে হাফ প্যান্ট পর অবস্থা থেকে রাজনীতি শুরু করছি এবং রাজনীতি করতে যেয়ে দেশের জন্য যুদ্ধ করছি এবং যুদ্ধ পরবর্তী সময় আবার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছি। সেটা হলো যে কমপ্লিটলি যেটা আমরা মনে করি যে আমরা একটা দেশপ্রেম নিয়ে আমরা যারা রাজনীতি শুরু করেছিলাম, আসলে আজকে সেই দেশপ্রেমটা রাজনীতির মধ্যে নাই। এবং না থাকার কারণটা কি? না থাকার কারণটা হলো যে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নাই। রাজনীতিকে বিরাজনীতি করার জন্যই কিন্তু এই ধরনের এই যে খুব চটকালো বক্তব্য দেওয়া হয়। আমরা দেখছি 111-এও এরকম সংস্কারের কথা বলে সেই সময় রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক নেতাদেরকে কিভাবে সব শেষ করা হয়েছে এবং ওইটার ধারাবাহিকতা এখনও চলছে। কারণ আমরা তো দেখে আসতেছি দীর্ঘদিন যাও, সে আগে থেকে। আজকে ছাত্র রাজনীতিকে আপনার দোষ দিবেন কেন? ছাত্র রাজনীতি তো কোথায়? রাজনীতি তো নাই, জাতীয় রাজনীতি তো নাই। একটা নদী, যে সমস্ত নদীগুলো দেখবেন যে বন্ধ হয়ে গেছে, মরে গেছে, পচে গেছে, সেগুলোর মধ্যে কিন্তু প্রবাহ নাই। অর্থাৎ একটা কারেন্ট যদি না থাকে তাহলে তো এমনি মরে যায়। আজকে রাজনীতির তো সাপ্লাই লাইনটাই বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ছাত্র রাজনীতি নাই। কে বলে রাজনীতি? আওয়ামী লীগে 15 বছর রাজনীতি করছে নাকি? রাজনীতি তো করে নাই, বিরাজনীতিকরণের জন্য চেষ্টা করছে এবং ছাত্র রাজনীতিটাকে কুলসিত করার জন্য চেষ্টা করছে। ওটা তো ছাত্র রাজনীতি না। আপনি যেটা বললেন যে আবরার হত্যার রাজনীতি, এটা রাজনীতির শিকার না, অপরাজনীতির শিকার। এটাকে রাজনীতিটাকে কুলসিত করার জন্য এবং রাজনীতিবিদদেরকে আজকে কুলসিত করার জন্য যারা আজকে বলতেছে আঙুল দেখায় রাজনীতিবিদদেরকে, তারা বুকের হাত দিয়ে বলুক না কেন তারা কতটুকু ভালো আছে? তারা যে ভালো করতে চায় রাজনীতিটাকে, রাজনীতিবিদদের রাজনৈতিক প্রক্রিয়াকে, তারা কে কতটুকু ভালো আছে? কাজে এখানে ওইটা বলে লাভ নেই। টোটাল দেশটাকে পচায় ফেলছে, হোল দেশটাকে পচায় ফেলছে। আগে তো হয়েছে গত 15 বছরে আপনি এমন একটা সেক্টর দেখান, আপনার বিচারক, যেটা কোনোদিন আমরা বুঝি নাই যে বিচারকরা এইভাবে হবে। কি বলছে? আমি একজন প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ। হাউ কাম? একটা পুলিশের প্রধান যখন বলে যে না আওয়ামী লীগ তো হাসিনাকে ক্ষমতা আনে নাই, আমি আনছি, তা আজকে আপনি কোথায় রাজনীতির কথা বলতেছেন? আজকে রাজনীতিবিদদেরকে কোথায় দৌড় দিতেছেন? আজকে কি ওই আবরাররা হত্যা করছে, ওটা কি রাজনীতিবিদরা করছে নাকি? ওটা তো বললামই, যেটা হলো যে একটা ফ্যাসিবাদের চরিত্রটাই তো সেটা। আজকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়েছে, শেখ হাসিনাকে নিজে হয়ে গেছে। টোটাল প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তারা তাকে ফ্যাসিস্ট হইতে সহায়তা করছে। আজকে এর জন্য যে বারবার বলতেছি যে এখনও দেশটা ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? ওই ফ্যাসিবাদের দোসররা একই জিনিস চালাইতেছে। এবং আজকে তো আমি বলে যাই, আমি খুব ছোট ভাই, ছোট রাজনীতিবিদ, কিন্তু আমি দিব্যি দেখতেছি রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ফিরে আসার সম্ভাবনা অন্তত আমি দেখতেছি না। যে ত্যাগ নিয়ে, যে তিতিক্ষা নিয়ে রাজনীতিটা শুরু করছিলাম এই দেশের জন্য, যখন কিছুই বুঝি না, ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্র, তখন হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করছিলাম। এবং তখন হয়তো ভাবছিলাম যখন স্কুল থেকে কলেজে ভর্তি হই যে ভালো একটা কিছু হবো, এর জন্য ভালো কলেজে ভর্তি হই।
কিন্তু রাজনীতি করতে যায় নিজের কেরিয়ারকে, পার্সোনাল কেরিয়ারকে পর্যন্ত মানে শেষ করে দিয়েছে। আমি মনে করি না শেষ হয়েছে, কিন্তু ওই দিক দিয়ে যদি একাডেমিক কেরিয়ার বলি বা অন্য কিছু বলি বা টাকা পয়সা কামানোর দিক দিয়ে বলি, তাহলে হ্যাঁ সেদিক দিয়ে আমি পিছিয়ে আছি, কিন্তু এটা তো রাজনীতি না। আজকে হিসাব করেন না, আজকে 71 থেকে হিসাব করেন, 71-এ কার কি সম্পদ ছিল, 75-এর আগে কার কি সম্পদ ছিল, 90-এর আগে কার কি সম্পদ ছিল, 24-এর আগে কার কি সম্পদ ছিল, হিসাব করে বের করেন কার কি টাকা কিভাবে আসলো। খালি রাজনীতিবিদ রাজনীতিবিদ, আরে ভাই আপনি মেধাবী ছাত্রগুলোকে রাজনীতির বিরুদ্ধে কে নিয়ে গেল? আমরা তো দেখছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যারা বলছে উই হেট পলিটিক্স, তাই না? এখনো যারা বলে রাজনীতিতেই সম্পৃক্ত হবে না, আবার তারা রাজনীতিটাকে কুলুষমুক্ত করবে। হাউকাম ভাই, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেন না, রাজনীতিবিদরা যাতে ওই পথে না যেতে পারে সেটার জন্য কি সংস্কার করা দরকার সেটা করেন। যারা আসলে দীর্ঘদিন ধরে পুরনো মূলধারা রাজনীতির সাথে জড়িত আছেন, বিশেষ করে বড় যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে ছিল, তারা নানাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য এই ছাত্রদেরকে ব্যবহার করেছে, ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করেছে, সেই অভিযোগও তো আছে। এটা ছাত্ররা, এটা হলো যে আপনার, যদি আমি বলি যে রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ যদি স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তার মনে সততা নিয়ে যদি কাজ করতে পারে, সাহস নিয়ে যদি কাজ, তাহলে তো একা কেউ কিছু করতে পারে না। একা খালি আপনি দোষ দিবেন, তাহলে আপনি আপোষ করলেন কেন? কারণ আপনি তো দেখছি যারা বলছে যে আমি বেঁচে থাকার জন্য আমি করছি, আওয়ামী লীগের সাথে ছিলাম, তার মানে কি আপনি আপোষ করছেন? আপোষ যদি না করতেন তাহলে তো আজকে এই পরিস্থিতি আসতো না। আপনি আপনাকে সমালোচনা করেন যে আপনি একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের এই প্রসেসটাকে সঠিক রাখার জন্য আপনার দায়িত্বটা আপনি পালন করছেন কিনা। আবার আসলে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে প্রশ্ন রেখে আমাকে বিরতিতে যেতে হবে। ছাত্র রাজনীতি আসলে আমরা যে গৌরবোজ্জ্বল অতীতের কথা বলছিলাম, কিংবা ছাত্রদের আসলে যে দায়বদ্ধতা থাকবার কথা ছিল, সেই ছাত্র সংগঠনকে আমাদের হেলমেট বাহিনী নামে রূপান্তরিত করতে হয়েছে, সেই শব্দটি ব্যবহার করতে হয়েছে। সেই জায়গাটিতে কারা নিয়ে গেল এই ছাত্র রাজনীতিকে? আমি আসবো, আমাকে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 প্রাথমিক রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। রহিন হোসেন প্রিন্স, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, ছাত্র রাজনীতি যারা করছেন, ছাত্র সংগঠনগুলোকে আসলে আমরা এমন শব্দে রূপান্তরিত হতে দেখেছি, হেলমেট বাহিনী বলতে শুনেছি। শুধু আসলে ছাত্র লীগের দোষ দিয়ে লাভ নেই, বিভিন্ন সময় কিন্তু ছাত্র দল কিংবা অন্যান্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে নানান রকম অভিযোগ সামনে এসছে, চাঁদাবাজির অভিযোগ এসছে, নানান ধরনের অপকর্মের অভিযোগ এসছে। সবকিছু মিলিয়ে আসলে দায় তো নেওয়ার কথা ছিল মূল রাজনৈতিক দলের, তারা সবসময় দায়টা কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন? না, আমি এক্ষেত্রে কিছুক্ষণ আগে সালাম ভাই কতকগুলো আমার বিবেচনায় ওনার আলোচনার মধ্যে কতগুলো বেসিক জায়গা তুলে ধরেছেন, সেটা একটু খেয়াল রাখতে হবে। আমি বিবেচনা করে বলছি। প্রথমত হচ্ছে, যদি আপনি ওভারঅল বলেন, অফকোর্স রাজনীতির দায়, রাজনীতিতে এই অর্থে যেহেতু আমরা বলছি সব কিছু ভালো চালাবে রাজনীতি এবং তাদের মাধ্যমেই পরিচালিত হবে, সেই অর্থে তো তাই। কিন্তু রাজনীতিটা যদি দুর্বৃত্তায়িত হয়ে যায় এবং দুর্বৃত্তায়িত রাজনীতি যদি আপার হ্যান্ড পায়, তখন তো অনিবার্যভাবে তার প্রভাব ছাত্র অঙ্গন সহ সব জায়গায় পড়বে। আমি শুরুতে যেটা বলেছিলাম সেটা দেখেন, তার থেকে এর রূপান্তর আরও ঘটে গেছে। সেটা তখন পর্যন্ত আমি ফার্স্ট পার্টে যেটা বলেছি যে একসময় অনেক ক্ষমতাসীনরা তারা ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করত। কিন্তু আপনি যদি এখন দেখেন তাহলে দেখবেন, আরে এই রাজনীতিকেও বাদ দিয়ে তারাই নিজেরাই ক্ষমতাসীন হওয়া এবং অর্থবৃত্ত কামাই সহ সব কাজটাই তারা করছে। এই ধরনের উদাহরণ এখন ভুরি ভুরি আপনি পাবেন। এমনকি পরিস্থিতিটা এমন জায়গায় চলে গেছে যে আপনি শিক্ষক রাজনীতিও কলুষিত হয়ে ছাত্র রাজনীতির কাছে হাত পাতে। কী জন্য? তাদের ক্ষমতাটা এমন। তাহলে এটা হলো কেন? পুরো রাজনীতির দুর্বৃত্তায়নের উপরে। এখন দুর্বৃত্তায়িত রাজনীতি, এটা কি খালি রাজনীতির উপরে নির্ভর করে? আমরা সহজে একটা অঙ্ক বলি যে একটা হচ্ছে অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী এবং অসৎ রাজনীতিক, নট সব রাজনীতিক, তারা ত্রয়ে মিলে যে সিন্ডিকেশনটা গড়ে তোলে সেটাই হচ্ছে দুর্বৃত্তায়িত রাজনীতির প্রধান অনুষঙ্গ, যেটা হচ্ছে অর্থ কামাই থেকে শুরু করে ক্ষমতাসীন হওয়া সব কিছুই এইটার উপরে নির্ভর করে। তারাই তো ব্যবহার করে এদেরকে। সুতরাং যখন সে হেলমেট বাহিনী দরকার তাই করে, যে কোনোভাবে যা করার তাই করে। না হলে আপনি যে কথাগুলো বলছেন, এমনকি আপনি বলেন, ধরেন আমরা তো 90-এর পর পর্যন্ত ছাত্র আন্দোলনে আমি ছিলাম, তা ওই সময় পর্যন্ত সে যত বড়ই, হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি তাদের বড় দল, তাদের অনেক সময় অন্ততপক্ষে ছাত্র ইউনিয়নের থেকে তাদের অনেক অপকর্মের কথা আছে, কিন্তু ওই সময়ের তৎকালীন ছাত্র নেতাদের দিকে তাকায় দেখেন তো, তারা কি কখনো এটা ভাবতে পেরেছে
যে এই ধরনের বড় বড় গাড়িতে চলে যাবে। কারণ আমি নিজে সাক্ষী, এটা বলতে আমার এই নাই যে ওই ছাত্রদল আমাদের যেহেতু তখন যে ঐক্যবদ্ধতা ছিল, ওই মধুর ক্যান্টিনে বসে কিন্তু যে ওই যে এটা এখনকার ছাত্ররা আছে কিনা জানি না, যে দুপুরে পাউরুটিতে সকল্ড মাখন, ওটা তো আর মাখন না, বাটার কি বলে, বাটার বন টাইপের মাখায় চিনি দিয়ে খেয়েও তো পার হয়েছে, এখন বোধহয় কেউ ভাবতে পারবে না। কিন্তু সেইটা হলো কেন? রাজনীতির এই দুর্বৃত্তায়িত দ্বারা। এবং তাহলে পুরো এইটার উপরে নির্ভর করবে, এটা গড়ে তুলেছে কিন্তু একটা সিস্টেম। এটা সালাম ভাই তার কথা কিন্তু সিস্টেমের কথাও বলেছে। আপনি ওই জায়গাটাকে আঘাত ছাড়া এবং ওইটা পরিবর্তন ছাড়া পারবেন যে না। সিস্টেমের কথা আপনি বলছেন আব্দুল সালাম, সেই সিস্টেমটাকেও তো আসলে যারা যখন ক্ষমতায় ছিলেন সরকারি দল, তারা আসলে নিয়ন্ত্রণ করেছেন। মূল্যবোধের পুরো আসলে নাড়া দিয়ে গেল এই আবরার ফাহাদের হত্যাকাণ্ড। এবং সেখানটিতে আমরা দেখেছি যে বুয়েটে সবচেয়ে শুরুতেই আসলে আন্দোলনের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। একটা সময় যখন আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ কথা বলছি, ঠিক একই সময় জুলাই অভ্যুত্থানে ছাত্রদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছি, ছাত্রদের রাজনৈতিক দলও আমরা আসতে দেখছি। তার মানে আসলে সামনে আমাদের এই ছাত্র রাজনীতির প্রতি ভরসা কতখানি থাকবে? আব্দুল সালাম জি, কি বললেন শুনি। একটা সময় পর্যন্ত আমরা দেখেছি যে ছাত্রদের আসলে যারা রাজনীতি করেছেন তাদেরকে নিয়ে নানানভাবে নানান রকম মতামত ছিল, নানানভাবে তাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করা হয়েছে। আবার জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। আবরার ফাহাদের এই ঘটনার পর আমরা দেখেছি বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হয়েছে, কিন্তু আবার এখন আসলে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি ছাত্ররা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে। সেটা সবকিছু মিলিয়ে আসলে ছাত্রদের এই রাজনীতির প্রতি আমাদের ভরসার সামনে কতখানি থাকছে? না, ছাত্র রাজনীতি তো এখানে দুঃখিত, ছাত্র রাজনীতি বন্ধ করার তো কোনো সুযোগই নাই। কারণ স্বাভাবিকভাবে আপনি একটা লাইনকে যদি পরিচ্ছন্ন করতে চান, প্রসেস করতে চান, আপনি কি লাইনটাকে কেটে ফেলবেন? ওইটাকে প্রবাহিতটা ঠিক, যেটা আমি প্রথমেই বললাম যে ওটা প্রবাহটাকে ঠিক রাখতে হবে। আজকে নদীটা মরে গেছে, তাই না? যদি নদীর পানিটা আসে তখনই তো এই ময়লা আবর্জনা সব নিয়ে সমুদ্রে ফেলে দিবে, সেই এটা ভালো হবে। থেকে এই কারণেই ছাত্র রাজনীতি বন্ধ করাটাই না, মানে দেশের জন্য বেটার না। ছাত্র রাজনীতিটা যাতে ছাত্ররা করতে পারে, তারা যাতে কোনো রাজনৈতিক দলের মানে না হয়, মানে হাতিয়ার না হয়, ওই যে হাতুড়ি বাহিনী না হয়, সেই ব্যবস্থাটাকে আপনাকে রাখতে হবে। আর আরেকটা যেটা বললেন, এবং এখানে আমি যেটা বলতেছি যে এখানে শুধু ছাত্র না, এখানে সমাজের প্রতিটা অঙ্গকে সমানভাবে অ্যাক্ট করতে হবে। একটা যে আপনার যে এই যে 5ই আগস্টে পরিবর্তন হলো, যে আমাদের সব অর্গানগুলো, সমাজের সব অর্গানগুলো হাসিনার কাছে সারেন্ডার করে ফেলছে। যদি লাস্ট মোমেন্টে সেনাবাহিনী সারেন্ডার করতো তাহলে কী অবস্থা হতো? তাহলে তো আরও কয়েক হাজার মেরে হাসিনা ঠিকই ক্ষমতায় থাকতো। কিন্তু লাস্ট মোমেন্টে তো সেনাবাহিনী রিজেক্ট করছে বলেই, তার অর্ডার মানে নাই, সেও যদি চাকরির ভয় পাইতো। যেমনি আমার ছাত্ররাও বলছে অনেকে যে কি ওই সময় ভয়ের চোটে আমি আওয়ামী লীগ করছি, তাই না? আবার যদি সেই সময় ডিসিএসপি বা অন্যরা বলছে কি আমি চাকরি রক্ষা করার জন্য অর্ডার মানছি, আর পুলিশও যদি ওই কথা, তাহলে সবাই যদি খালি সেটাই বলে তাহলে সবাই দায়ী। অর্থাৎ আপনি একটা অপরাধকে যদি আপনি অপরাধ না করেও যদি অপরাধটাকে আপনি অ্যাকসেপ্ট করেন তাহলেও তো আপনি অপরাধী। তো এখানে খালি আপনি এক জায়গাতে আপনি খালি দোষ দিবেন কেন? আমি বলছি টোটাল প্রক্রিয়াটাই আজকে যেটা চলতেছে এখানে সুনির্দিষ্টভাবে আজকে মানে পলিটিক্যাল অবস্থা থেকে ফিরে নেওয়ার জন্য যে চেষ্টাটা চলতেছে, এটাই হলো সবচেয়ে বড় খারাপ। আপনি সেটাকে ভালো প্রসেসটা আনেন, পাশাপাশি আপনি সেটাকে যাতে অন্তত বেটার কিছু হয় সেটার জন্য সেই সুযোগটা আপনি দেন। হাসিনা যে 3বার ভোট করলো, কাদের উপর? খালি ওই ছাত্রদের উপরে ভর করছে। তাহলে সে যে ভোট ছাড়া ক্ষমতায় থাকলো, আবার এটা কি খালি বিএনপি সহ ওই কমিউনিস্ট পার্টির 2-1টা দলের প্রতিবাদ করার দরকার ছিল? সেখানে জাতীয় পার্টি আর লাস্ট মোমেন্টে কি সারেন্ডার করার কোনো দরকার ছিল? অর্থাৎ এখানে যার যতটুকু আছে, আমার দায়িত্বটা আমি দেখি না, আমি খালি আপনাকে দোষারোপ করে যাব এই ডিবিসি তো তার ভূমিকা পালন করতেছে না, আমি করলাম কি না সেটাও তো আজকে এখানে প্রশ্নের মধ্যে আসতে হবে। তো সেই জায়গায় আজকে ব্যবসায়ীরা সব ভালো হয়ে যাবে, তারা সব পার্লামেন্ট দখল করে ফেলবে, রাজনীতি দখল করে ফেলবে, ওইটাকে আমি সমালোচনা করব না। আমি খালি ওই রাজনীতিবিদরা, আরে রাজনীতির খালি সুরঞ্জিত সেনগুপ্ত রাজনীতিবিদ, তারে কিনা কালো টাকার বিড়াল বানায় রাজনীতিবিদরা আপনি সমাজের সামনে করলেন, হেয় করলেন, তাতেই কি রাজনীতিটা কি ভালো হয়ে যাবে? তো এর জন্য সব কিছুর জন্য দরকার সবচেয়ে বড়, আমি যেটা মনে করি যে এই দেশের যেহেতু মেধাবী ছেলেপেলেগুলোকে রাজনীতি থেকে বিমুখ করা হয়েছে,
সেই মেধাবী ছেলেগুলো রাজনীতিতে আসা দরকার। মেধাবী ছেলেদেরকে যেমন রাজনীতি থেকে বিমুখ করার কথা আপনি বলছেন, এটিও তাজ রহমান, তেমনি আসলে এমন অনেককেই আমরা দেখেছি যারা আসলে নানান রকম লোভে পড়ে ছাত্র রাজনীতি করেছেন। এই যে মূল্যবোধের শেকড়ে নাড়া দিয়ে গেছে আবরার ফাহাদের মৃত্যু, এই কথা আমরা বলছি, স্বয়ং আজকে আমাদের অ্যাটর্নি জেনারেলও বলেছেন। সেখানে আসলে কোন লোভটা তাদেরকে রাজনীতি করার জন্য প্রলুব্ধ করেছে? সেটা কি আর্থিক লোভ, ক্ষমতার লোভ? লোভেই বা কেন একজন মানুষ রাজনীতি করবেন? দেখেন, সবচেয়ে বড় যে ধ্বংসটা শুরু হয়েছে লেজুর ভিত্তি রাজনীতি থেকে শুরু, যেটা আমি প্রথম শুরুতে বলেছিলাম। ছাত্রলীগ না হলে, তার দাদা ছাত্রলীগ, তার বাপ ছাত্রলীগ, তার পরদাদা যদি ছাত্রলীগ না হয়, তো পুলিশের প্রমোশন হবে না, পুলিশের ভালো জায়গায় থাকতে পারবে না, বিচারপতি হতে পারবে না, ডিসি, ইউএনও, বিসি, প্রিন্সিপাল কেউ হতে পারবে না। এই ছাত্রলীগ হতে হবে। এই যে আমি শুরুতে বলেছিলাম যে লেজুর ভিত্তি রাজনীতি, এটা হওয়ার কারণ যে আপিলেট ডিভিশনের একজন বিচারপতি নিজে বলেছেন যে আমি প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ, শপথপ্রাপ্ত রাজনীতিবিদদের যদি হয় বিচারপতি বলে, কারণ ছাত্রলীগ থেকে করে আসে এই বিচারপতি হয়েছে। আমার যে শুরুটা করেছিলাম যে লেজুর ভিত্তিক রাজনীতিটার ধ্বংসটা কোথায়, সচিবরা সবাই পরিচয় দেয় আমি মুখ হলে ছাত্রলীগে ছিলাম, আমি ছাত্রদলের ছিলাম, এই দোষটা কিন্তু তখন রাজনীতিবিদদের উপরে পড়ে যাচ্ছে। কিন্তু ওয়ারেজ, আমি সালাম ভাইয়ের কথা সূত্র ধরে বলি, রাজনীতিবিদরা ছাড়া পৃথিবীর যত দেশ উন্নত হয়েছে রাজনীতিবিদের হাত দিয়েই হয়েছে। আমাদের দেশের আমলারা পট পরিবর্তন হয় রাজনীতিবিদদের মামলা, দৌড় পাকড়, এই দেশের ইতিহাসে দেখে আসতেছি আমরা। আর এই আমলারা কিন্তু তাদের স্বঅবস্থানে বসে থাকে, অথবা ওএসডি করে সরিয়ে দেওয়া হয়। আমলারা কানাডার বেগমপাড়াতে বাড়িতে 70% অন রেকর্ড, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমাদের কাছে যে রিপোর্ট আসছে সেটাতে আমলাদের, সরকারি কর্মকর্তাদের বাড়ি হলো 70%, বাকিগুলা বিজনেসম্যান 20%, 10% আছে রাজনীতিবিদদের। কই সেই আমলাদের লিস্ট বার করার কোনো ক্ষমতা আছে? সে আমলাদের ধরার কোনো ক্ষমতা আছে? নাই। রাজনীতিবিদদের ঢালাওভাবে এরা লেভেলাইজ করে ফেলে, ন্যারেটিভ করে ফেলে রাজনীতিবিদ। সব রাজনীতিবিদ খারাপ না, রাজনীতি ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। এই ছাত্ররা ছাত্র রাজনীতি করে যুবক দল করার আগে জাতীয় রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নতে বিভোর হয়ে আসছে, ক্যাবিনেটের মন্ত্রী তো হয়ে বেরিয়ে আসছে, আগামীতে হইতে চায়। কেন? এই রাজনীতিটা কুলুষিত হওয়ার জন্য। শেখ হাসিনা আওয়ামী লীগ দিয়ে রাজনীতি, মুক্তিযুদ্ধে নিজের ন্যারেটিভ করার চেষ্টা করেছে। আমাদের এই ভুলগুলো কিন্তু সংশোধন করতে হবে। আমরা ছাত্রদের নিজের দলীয় স্বার্থে ব্যবহার করতে পারবো না। যদি করি, আমার দলের শাখা, ছাত্র দলের শাখা, ওই ছাত্র ইউনিয়নের শাখার যদি সভাপতি ঢাকা ইউনিভার্সিটির হয়, রাষ্ট্রীয় ক্ষমতায় দল গেলে সে অটোমেটিকলি এই প্রিভিলেজটা নেওয়া শুরু করে দিবে। আমরা বলছি এই জায়গাটাতে রাজনীতিটার একটা টানতে হবে। রাজনীতি ইউনিভার্সিটি ওয়াইজ হতে হবে, ট্যালেন্টেড ওয়াইজ হতে হবে, ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে হতে হবে, আর কোনো দলের রাজনীতি। আমরা তো পুরো উল্টো চিত্র দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো আসলে নানাভাবে এই ছাত্রদেরকে ব্যবহার করছে, এবং আপনি দলীয় স্বার্থের কথা বলছিলেন, দলীয় স্বার্থে আমরা এটিও দেখেছি আসলে তারা রাজনৈতিক দলগুলো নিজেদেরকে ক্ষমতায় রাখতে নানান রকম অপকর্মের সুযোগ দিয়েছে ছাত্র সংগঠনগুলো। 30 সেকেন্ডে দিয়ে দিচ্ছি। আমাদের ঢাকা ইউনিভার্সিটির আমাদের দল রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় প্রচুর ছাত্র দলের নেতারা মারামারি করে মারা যাওয়ার পরে সংসদে দাঁড়িয়ে হুসাইন মাহমুদ এরশাদ এক প্রজ্ঞাপনে ছাত্র রাজনীতি, জাতীয় পার্টি বন্ধ করেছিলেন। ছাত্র সমাজ, আওয়ামী লীগ, বিএনপিকে বলেছিলেন দুনো নেত্রী যে আসেন আমরাও বন্ধ করে ফেলি, ছাত্র রাজনীতি, দলীয় কোনো রাজনীতি ইউনিভার্সিটিতে হবে না। কিন্তু সেটা হয় নাই, আমাদেরটা বন্ধ হয়ে গেছিল। পরে 91-এ আবার চালু হয়েছিল। এর আগ পর্যন্ত কিন্তু আসলে ছাত্র রাজনীতি বন্ধ কখনো কোনো সলিউশন হতে পারে কিনা, সেটি কোনো সমাধান কিনা, এই প্রশ্নের উত্তর খুঁজবে আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক, রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিত রাজকাহন দেখছেন। রেহেন হোসেন প্রিন্স, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে কি সব সমস্যার সমাধান হবে কিনা? না, এক কথায় মোটেই হবে না, বরঞ্চ আপনাকে নিষিদ্ধ কোনটা করতে হবে। দেখুন, আজকে আমাদের ছোট আলোচনা আসছে, সেটা হচ্ছে আপনি যদি অর্থনীতির দুর্বৃত্তায়নের দ্বারা রোধ না করতে পারেন তাহলে কিছুই হবে না। ব্যাখ্যায় গেলাম না। 2, আপনি ক্ষমতা কি হবে মানুষের কল্যাণে, না ব্যক্তি, গোষ্ঠী এবং অর্থবৃত্ত কামাইয়ের হাতিয়ার হিসাবে? ওইটা বন্ধ করে দেন, তাইলে আপনি অনেক মুক্ত হবেন। আমরা আলোচনা করলাম রাজনীতিতে যদি দুর্বৃত্ত ধারা বন্ধ করা যায় তাহলে এই সংকটের সমাধান হবে। আর এই যে আমাদের যে তরুণ ছাত্র সমাজ বা যারা সামনে আসছে, সেই জায়গায় আপনি গণতন্ত্রের ধারাটা চালু করেন, মানে গণতন্ত্রের ধারণা, সংসদ নির্বাচন বলেন, ওইখানে শিল্প সাহিত্যের কাজটা বলেন, এইটা। আর যে ছাত্র হচ্ছে সেইটা তার যে একটা ভবিষ্যৎ জীবনের স্বপ্ন যাতে দেখতে পারে, সেই রকম একটা জায়গায় যাতে দেখা যায় সেটা দেখতে হবে। এবং সেটা কিন্তু আপনি ওভারঅল রাজনীতির দুর্বৃত্তার ধারা যদি দূর না করতে পারেন তাহলে হবে না। আমি প্রসঙ্গ করে বলি, যখন আমরা ছাত্র আন্দোলনের একটা স্লোগান ছিল আমাদের ছাত্র ইউনিয়নের, পরিকল্পিত শিক্ষা চাই, বিকশিত জীবন চাই, বিকশিত জীবন। তা আমাদের চোখের সামনে যখন একটা ছাত্রের বিকশিত জীবন হয় না, অর্থনীতি, দুর্বৃত্তায়িত, দুর্বৃত্ত রাজনীতি যখন প্রধান হয়, তখন এই জায়গাগুলো হয়।
তাই রাজনীতির ওই জায়গাগুলোকে সংশোধন করতে হবে। অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ধারা যদি আমি বাতিল করতে পারি, তখন আপনি দেখবেন ছাত্র ইউনিয়ন নিউ ফর্মে যাচ্ছে। না হলে শের বক্তব্য হচ্ছে, আমি বরঞ্চ দেখছি রিসেন্টলি আপনি যে এতদিন এই যে রাজনীতির ভর করার কথা আমি শুরুতে বললাম, এখন দেখি তারা নিজেরাই অর্থবৃত্ত কামাই এবং এমন একটা জায়গায় যেতে চাচ্ছে, তাতে নতুন একটা রূপেই আপনি যেটা দেখবেন, এই ছাত্র অঙ্গনে ছাত্র রাজনীতির নামে যারা নিষিদ্ধ করার কথা বলছে, তারা ভয়াবহ এক রাজনীতি সামনে আনছে, যা মানুষের কাছে থেকে প্রত্যাখ্যাত হবে। এটি তাজ রহমান, ছাত্রদের আসলে রাজনীতি করতে হবে বা আসলে ছাত্র রাজনীতি বন্ধ হলে জাতীয় রাজনীতি কারা করবে সেই প্রশ্নও তো থেকে যায়। তার মানে আসলে যে সংশোধনের কথা আমরা বলছি, সেই সংশোধনটা আমরা ঠিক করব। শুনেন, আওয়ামী লীগের কাছে সুযোগ ছিল এই দেশটার ইউনিফাই করা। আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ জাতীয় বাড়ি 14তে করেছে, 24-এ করেছে। ঠিক একই কৌশলে বিএনপি এবং জামাত 18তে সেই কৌশলে এবং কৌশলের কাছে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছিল। 18তে চাইলে দেশটার ইউনিফাই করা যেত, সেটা করা হয় নাই। রাজনীতিতে যখনই ডিভিশন শুরু হবে, তখন আপনার মাথায় থাকবে এই রাজনীতিটারে, ছাত্র রাজনীতিটারে, এই আমলাটারে, এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের, এই দেশের যত ডিসি এসপি আছে সব আমার পকেটে আসতে হবে। এই চিন্তা যখন আপনি করবেন, তখন দেশের স্তম্ভগুলো আপনি নষ্ট করে দিলেন। ফ্রম দ্য ইউনিভার্সিটি টু দি নিউ জব, বিসিএস ক্যাটার, আপনার প্রশ্নপত্র ফাঁস চুরির সব করে দিয়ে পাশ করে আপনার দলের লোক নিয়ে আসবেন, তখনই কিন্তু আপনি এই স্তম্ভগুলা, দ্য ফাউন্ডেশন কিন্তু নষ্ট করে দিলেন। আর এই নষ্টটা কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকলো। কিন্তু দায়ভার কারা নিচ্ছি? 3 জন রাজনীতিবিদ। এই টকশোতে, অজস্র টকশোতে বলেছে আমাদের কিন্তু রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রের পট পরিবর্তন হলে আমরা সবাই কেরানীগঞ্জ আর আমলারা বসে আসে টকশো করব। তাই হচ্ছে। যারা এইটার মানুষের উপর অত্যাচার নিবেদন করেছে, যারা সবচেয়ে বেশি পুলিশ অফিসার আমলারা জড়িত, সচিবরা জড়িত, ডিসি তারা কোথায়? কয়জনের পানিশমেন্ট হয়েছে? হয় নাই। রাজনীতিবিদদের বিরাজনীতিকরণ করার জন্য নতুন একটা সিস্টেম শুরু হয়েছে, ছাত্র নামে নতুন এনসিপিদের মধ্যে নিয়ে। আমলারা 40 বছর দেশের বাইরে বুদ্ধিজীবী ছিলেন, আর সে এখন বলছেন দেশের সংবিধান চেঞ্জ করা যাবে, এখন ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে। এখন ইতিহাস শেষ, মুক্তিযুদ্ধে সালাম ভাই আছে, তাদের ইতিহাস ফেলে দিতে হবে। তোমাকে কে বলেছে? দেশের মানুষ বলেছে তোমাকে 5 আগস্টে আমি মুক্তিযুদ্ধকে ছিঁড়ে ফেলে দিব, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব, শেখ হাসিনা ছুঁড়ে ফেলে দিতে হবে, ছুঁড়ে ফেলে দিছে। এখন আপনি দেশকে বিনির্মাণ করার জন্য মাস্ট ইউনাইট দি পলিটিক্যাল পার্টি, স্ট্যান্ড টুগেদার to save the country and the constitution and the democracy। এটার জন্য সবাই একসাথে বসে মতবিরোধ থাকবে। সেখানে নিশ্চয়ই ছাত্রদের এই রাজনীতিটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদেরও তো একটি বড় ছাত্র তো আমার বড়রা যখন ফাদার যখন যাবে, বাচ্চারা তো ফাদারের সেই লাইনে থাকবে, এখানে তো অসুবিধা নাই। জি, আমি আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই। যে ফ্যাসিজমের কথা আমরা বলছি, রাজনৈতিক ফ্যাসিজম, আবরারের মৃত্যু নিশ্চয়ই সেই ফ্যাসিজমটাকে এক্সপোজ করে দিয়ে গেছে। বড় রাজনৈতিক দল এখন যারা আছে, তাদের সামনে আসলে এটি একটি শিক্ষা হয়েছে কিনা, রাজনৈতিক দলগুলো এটি ঘটনা মনে রাখবে কিনা, এই রায়, এই বিচার মনে রাখবে কিনা? আমি আবার ঘুরে ফিরে একই আসি, রাজনীতিবিদ, রাজনীতিক দল, সেটা সবারই শিক্ষার জন্য। আমি যদি বলি যে কার শিক্ষা হয়েছে বলেন, যদি এই পট পরিবর্তনের পরে এই যে দিন আগে মনে কর ইফতার মাহফিল হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো করছে, ছাত্ররা ইফতার করলো, কোথায় করছে? ইন্টারকন্টিনেন্টালে। তো সেইখানে যদি আমি দেখতাম যে রাজনৈতিক পরিবর্তন হবে, যদি জামাতের আমির ওইখানে উপস্থিত হয়ে যদি বলতো যে বাবা তোমরা তো ছাত্র, এই পয়সাটা কোথায় পাইলা, তখনই সমাজ পরিবর্তন হবে। তখনই যখন আমি যেটা বলবো, অর্থাৎ আই মিন ইট, তো কাজে সবার জন্যই সেটা করতে হবে। আজকে আমি বলতেছি যে আজকে রাজনীতিকে আমি করতে চাই, মুক্ত করতে চাই, তাহলে সেটাকে আমাকে বাদ দিয়ে আজকে এটা তো প্রশ্নটা স্বাভাবিক। তা এর জন্যই বললাম যে আজকের সেই স্বাধীনতার পর থেকেই আমরা স্বপ্নটা বললাম না যে শেখ মুজিব হাত তুলো, তোমরা 3 বছর কিছু দিতে পারবো না। আর পাশাপাশি কী হয়েছে, সেরাটনার কুরবানিতে আওয়ামী লীগ যা মুরগির রান খাইছে, আর মানুষ খাবার পায় নাই, তাই না? মানুষ ওইখানে রিলিফ ক্যাম্পে যায় নিজেরা হাজিরা দিতে হয়েছে। তা আজকেও যদি আপনি রাজনীতি পরিবর্তনই করতে চান, আপনার অ্যাটিটিউড দিয়ে, আপনার কর্ম দিয়ে তো আপনি সেটা প্রমাণ করবেন। আপনি দুর্বৃত্তায়নের বাইরে তো যেতে পারছেন না। আজকে যদি কেউ নতুন যারা আসবে তারাও যদি দুর্বৃত্তায়নের বাইরে যেতে পারতো, তাহলে তো মানুষ বাবা দিত। দায়টাও তো আসলে অগ্রজদের, সেই দায়িত্বটা কি? আমরা তো বলতেছি অগ্রজদের দায়িত্ব, আপনি তো অগ্রজদের দোষারোপ করতেছেন। তা আপনি করেন, আমি তো দুজনেই বললাম, অগ্রজও কিন্তু বলছি, একজন আমিরকেও বলছি, আবার
জুনিয়রকেও বলছি, এখানে আমি তো আমাকেও বাদ দেই নেই। অর্থাৎ আমরা টোটাল প্রসেসটাকে যদি করতে চাই, আজকে হোল কান্ট্রির নৈতিক অবক্ষয় এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এখানে আঙ্গুল তোলার কোনো সুযোগ নাই যে আমি ওনাকে বলবো এই তুমি না, এখানে 3 জনই 2, এটা 4 জনই দেয়, আপনাকেও বাদ দিচ্ছি না। হোল সমাজ ব্যবস্থাটাকেই আজকে পচায় দিচ্ছে, আজকে দুর্গন্ধ ছুটতেছে। এই দুর্গন্ধটা আপনি কাকে দোষারোপ করবেন? উই আর অল, আমরা সবাই এটার জন্য দায়ী। কাজে সবাই যেহেতু দায়ী, আসলে সবাই মিলে চেষ্টা করি যাতে দেশটাকে ভালো করা যায় কিনা। এখানে কাউকে দায়ী, এখানে মসজিদের ইমাম পর্যন্ত এই পট পরিবর্তনের পরে পালায় গেছে, তাহলে আপনি কারে কি বলবেন? একটা প্রেস ক্লাবের সভাপতি পালায় গেছে, তাই না? সব জায়গায় এমন কেউ বাদ নাই। ঠিক আছে, হোল সমাজ ব্যবস্থাটা কুলসিত হয়ে গেছে, এখানে কাউকে কেউ দোষারোপ করার কোনো সুযোগ নাই। কাজে এইটাকে যদি ঠিক করতে হয়, তাহলে ঠিক করতে হলে একটা প্রসেসের মধ্যে দিয়ে আনতে হবে, এবং সেটার জন্য ডেমোক্রেসি ছাড়া কোনো বিকল্প নাই। কাজে ডেমোক্রেসি এখন যেটা হলো পিপুলের উপরে ছেড়ে দেন, যে পিপুল একটা ইলেকশন আসুক, ইলেকশন হবে, তারপরে হ্যাঁ একে সব বাস্তবায়ন হয়ে যাবে, নট নেসেসারি। কিন্তু তারপরেও এই প্রসেসের মধ্যে যদি আমি রাখি, আজকে ছাত্র রাজনীতি বন্ধ করা দরকার নাই, ছাত্র রাজনীতির কোনো হইতে পারবে না, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হতে পারবে না, লাঠিয়াল হতে পারবে না, এবং আইডেন সবার জন্যই, নট অনলি বিএনপি। এটা বিএনপি বলেন বা কমিউনিস্ট পার্টি বা জাতীয় বা আওয়ামী লীগ, সবার জন্যই এটার জন্য। যদি এটা হইতো, আওয়ামী লীগ তো করে নাই, রাজনীতিটাই করে না, আবার রাজনীতির জন্য কান্না কাটতেছে। রাজনীতির 15 বছরে একেবারে পচানোর শেষ পর্যায়ে আওয়ামী লীগ না, শেখ হাসিনা আইনা দিয়ে গেছে। তো কাজে এটাকে পচায় দিয়ে গেছে একদম। এই পচা জিনিসটাকে এটা নাড়াচাড়া না করে এটাকে কবর দেন, ভালো কি করা যায় সেটার জন্য চেষ্টা করেন। ভালো করতে হলে যে আপনি প্রথমেই বলছেন, এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে আপনার রাজনৈতিক নেতৃত্ব গত 15 বছরে কয়টা ডাকসু নির্বাচন হয়েছে? একমাত্র নূর ছাড়া কয়টা বের হয়ে আসে? একটা হয়েছে 30 বছর। তাহলে আপনি রাজনীতিটা হবে রাজনীতি না, অন্ধকারের রাজনীতি। গণতন্ত্রটা উন্মুক্ত করে দেয়, এবং অবশ্যই ছাত্র রাজনীতি দেশের স্বার্থে হোক সেই প্রত্যাশা রাখতে চাই। আব্দুল সালাম এটিউ, তাজ রহমান, রহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গেই থাকুন।